জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে হাসপাতালের কেবিনে আমি একাই, পাশে কাউকে দেখতে পাচ্ছি না। তার মানে বাড়ি থেকে কেউ আসেনি নিশ্চয়ই। এসব ভাবতেই বাবা এসে বলল, এখন কেমন লাগছে? আমি বললাম, হ্যাঁ ভালো, তবে মাথাটা একটু ব্যথা করছে। বাবা বলল, ডক্টরের কাছ থেকে মেডিসিনগুলো নিয়ে বাড়িতে এসে পড়িস। আমি চললাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। বাবা বাড়িতে চলে গেল। তার কিছুক্ষণ পর ডক্টরের কাছ থেকে মাথা ব্যথার মেডিসিনগুলো নিয়ে আমিও বাড়িতে চলে আসলাম। দরজায় এসে দাঁড়াতেই অদিতি আমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়ে রুমে চলে গেল। এই দৃশ্যটা দেখে কেন জানি কষ্ট হতে লাগলো। কদিন আগের কথা, ফল কাটা চাকু দিয়ে অদিতির সঙ্গে দুষ্টামি করতে গিয়ে আমার হাতে একটু লেগে কেটে গিয়েছিল। এতেই অদিতি ছোট বাচ্চাদের মতো কান্না করে। তার এরকম ভালোবাসা দেখে বুকের সঙ্গে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলেছিলাম, এই পাগলি, এই সামান্য রক্ত দেখে কেউ কান্না করে? অদিতি বলল, আর কখনো হাতে চাকু নিয়ে এরকম দুষ্টামি করবে না। এখন তো খাবারটাও নিজ হাতে খেতে পারবে না। আমি বললাম, আমার নিজ হাতে খেতে না পারলে কি হবে? আমার বউ তো আমাকে খাইয়ে দিতে পারবে। যদি সে আমাকে খাইয়ে দিতে না চায় তাহলে আর কি করার? কদিন না হয় না খেয়ে থাকবো। দুষ্টামি করে বলতেই অদিতি রেগে বলল, বেশি বকছো কেন? আমি তো তোমাকে খাইয়ে দিব, এতে না করার কি আছে? সেদিনকার অদিতি আর বর্তমানের অদিতির মাঝে দিনরাত তফাৎ। আজকে আমার এমন অবস্থা দেখে কেয়ার না করে রুমে চলে গেল। অদিতি নিমিষেই আমাকে এতটা ঘৃণা করবে তা কখনো আমি কল্পনা করিনি। তারপর নিজের রুমে গিয়ে লক্ষ্য করলাম অদিতি তার কাপড় চোপড় সুটকেসে ভর্তি করছে। এ দেখে বললাম, তোমার এসব কাপড় চোপড় সুটকেসে ভর্তি করছো কেন? অদিতি রেগে বলল, কেন ভর্তি করছি বুঝতে পারছো না? আমি বললাম, অদিতি, তুমি যেটা ভেবে আমাকে ঘৃণা করতে শুরু করেছো তেমন কিছুই আমি করিনি। এসব নীলা ভাবির সাজানো নাটক। অদিতি বলল, আমি এতটাও বোকা নই যে আপনি আমাকে যা বোঝাবেন তাই আমি বুঝবো। তাছাড়া কোনো মেয়ে তার সম্মান নিয়ে এরকম জঘন্য কাজ করবে না। আমি বললাম, অদিতি, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো, ভাবি আমার সঙ্গে। কথাটা বলতেই অদিতি আমার কথা থামিয়ে বলল, চুপ, আর কোনো কথা আমি শুনতে চাই না। আপনার এই চেহারা দেখলেই এখন কেন জানি গা ঘিনঘিন করে। রাকিব ভাইয়া ভুল করেছে, শুধু একটা বাড়ি আপনার মাথায় মেরেছে। যদি মারতে মারতে আপনাকে মেরে ফেলতো তাহলেই ভালো হতো। আপনার মতো নিচু মন মানসিকতার অমানুষগুলোকে মেরে ফেলাই উচিত। আজ নিজের কানকে কেন জানি বিশ্বাস করতে পারছি না। অদিতি আমার মৃত্যু কামনা করছে। কথাটা ভাবতেই বুকের বাঁ পাশে দুমড়ে মুচড়ে যাচ্ছে। চোখের কোণের পানি মুছে বললাম, আজকে একটা দুর্ঘটনার জন্য আমার মৃত্যু কামনা করছো? এটাই কি তোমার ভালোবাসা? অদিতি নিশ্চুপ। অদিতিকে আলতোভাবে জড়িয়ে ধরে বললাম, অদিতি, যাই হোক না কেন তুমি অন্তত আমাকে বিশ্বাস করো, আমি সত্যি ভাবির সঙ্গে কোনো অসভ্যতামি করিনি। উনি আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। অদিতিকে আলতো জড়িয়ে ধরাতে কিছুক্ষণ পর কি যেন ভেবে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, অনুগ্রহ করে আপনার এই অপবিত্র হাতে আমাকে স্পর্শ করবেন না, আমার গা ঘিনঘিন করে। অদিতির কথা শুনে ছলছল চোখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মুহূর্তের মধ্যে অদিতি এতটা পাল্টে গেছে, এইদিকে দাঁড়িয়ে থাকতে পারছি না। মাথার ব্যথাটা বেড়েই চলেছে। কোনো উপায় না পেয়ে সোফায় বসে পড়লাম। অদিতি সুটকেস নিয়ে তার মতো চলে যেতে লাগলো। আমি পেছন দিক থেকে বললাম, তুমি না আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে আমার সুসময় হোক কিংবা দুঃসময় কখনো আমাকে ছেড়ে চলে যাবে না, তাহলে আজকে কেন তোমার ওয়াদার খেলাফ করছো? অদিতি এ কথা শুনে সুটকেস নিয়ে আবার ফিরে আসলো।